দেখুন, এই সরকারটা কিন্তু এখন পর্যন্ত সাংবিধানিক পবিত্রতা বজায় রেখেই কিন্তু চলছে। সংবিধানটাকে তো তারা স্থগিত করেনি বা বাতিল করেনি বা জরুরি অবস্থাও জারি করেনি। অর্থাৎ সংবিধানের সমস্ত মৌলিক বিষয়গুলো ওখানে রয়েছে। তার সঙ্গে আবার যুক্ত হয়েছে সর্বোচ্চ আদালত থেকেও তাদেরকে রিকগনিশনটা দেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। তার অর্থ দুদিক থেকেই তার একটা শক্ত ভিত্তির উপরে কিন্তু দাঁড়িয়েছে সমর্থনগত বিষয়ে, যেহেতু জনতাই ক্ষমতার উৎস। সে জায়গায় আপনি দেখবেন যে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 59 এবং 60 এই দুই জায়গায় হলো স্থানীয় সরকারের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আছে। দু জায়গাতেই বাংলায় বলা আছে স্থানীয় শাসন, ইংরেজিতে বলা আছে লোকাল গভর্নমেন্ট। তা আমরা কি শাসন চাই না সরকার চাই, সেই সেটেলমেন্টটা তো আগে হতে হবে। আমরা চাই স্থানীয় সরকার, যেহেতু সংবিধানের মূল প্রতিপাদ্যেই বলা হয়েছে যে ইংরেজি এবং বাংলা দুই ভার্সনে থাকবে, কিন্তু বাংলা যে শব্দটা হবে সেটাই হলো গ্রহণযোগ্য। সেখানে গ্রহণযোগ্য হলে স্থানীয় পর্যায়ে তো এখনো শাসন। তা আমরা কি যেভাবে ফ্যাসিস্টদের দ্বারা শাসিত হয়েছি আবার একটা নতুন শাসন করার প্রতিষ্ঠানের ভোট আগে দেব, এবং সেইখানে স্থানীয় পর্যায়ে যে 15 বছর ধরে যারা শাসন করেছেন তাদের প্রতিনিধিরা তো এই ফাঁকে ঢুকে পড়বে। কিন্তু জাতীয় সংসদে গেলে সে আশঙ্কাটা অনেক কম থাকে, মিনিমাম থাকে। এই কারণে আমরা জাতীয় সংসদ নির্বাচনটা আগে চাচ্ছি। কারণ এখন যতগুলো সংস্কারই হোক, যে সিদ্ধান্তই ব্যতিক্রমী ভাবে হোক, সেটা গিয়ে কিন্তু আলটিমেটলি সংসদীয় পদ্ধতি সরকারের কারণে ওই পার্লামেন্টই পাশ করতে হবে। সুতরাং সেটাকে আমি আগে গুরুত্ব দেবো না। আগে না মাতা পিতা, তারপরে না সন্তানের প্রশ্ন। মাতা পিতা হলে তারপরে না একটা প্রক্রিয়ার মাধ্যমে সন্তান পৃথিবীতে জন্ম নেয়। তো সেটা না করে আগেও যদি সন্তানকে নিয়ে ব্যস্ত থাকি, সন্তান কোথায়? ওখানে তো স্থানীয় শাসন হয়ে রয়েছে। দু জায়গায় বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। এবং এখনো যদি আপনি দেখেন বাস্তব অবস্থাটা যেটা, সেটা হলো কি, সাধারণ মানুষের যে আমার বাসা ওইখানে, আর কি ডিসি সাহেবের বাসভবন, এসপি সাহেবের বাসভবন, তারপরে সেনা সদস্যদের সেনা ভবন, সচিবদের জন্য আবার গিয়ে আর এক ধাপের ভাষা, সচিব নিবাস। এই যে ভাষাগত তারতম্য, এর মধ্যে থেকেও কিন্তু আভিজাত্যের একটা বই প্রকাশের আকাঙ্ক্ষা আছে। সেইটাই শাসন শব্দটা বাদ দিয়ে সংস্কার, স্থানীয় সরকার, এটা পূর্ণাঙ্গ রূপে ধারণ না করা পর্যন্ত ওই নির্বাচনে যাওয়াটা আগে ঝুঁকিপূর্ণ হবে, ওটা পরে হোক। কি ধরনের ঝুঁকির কথা করছেন, দেখছেন? ঝুঁকির কথা আমরা যেটা বলছি, ছাত্রলীগের, যুবলীগের বা স্থানীয় সরকারে যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের, তাদের মধ্যে একজন তো হুমকি দিয়ে দিয়েছে যে দিনের বেলা রাজধানীতে আমরা চলাচল করতে পারি না, তাহলে রাজধানীতে কাউকে শান্তিতে ঘুমোতেও দেব না। এরা তো এ ফাঁকে ঢুকে পড়বে আপনার আমার বা অন্য কারো সাহায্য সহযোগিতা নিয়ে। এখনো তো আমরা এমন খবর পাচ্ছি যে হ্যাঁ, বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ অনেক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। তাদের ঘাড়ে ভর করে যদি এরা ঢুকে পড়ে এবং কোনো রকম যদি ভোটের দিক থেকে তারা এগিয়ে যায়, তাহলে লাভটা হলো কি? যাদেরকে আমরা বয়কট করলাম এবং এত প্রাণ এবং এত রক্তের স্রোতের বিনিময়ে যাদেরকে বিতাড়িত করলাম, তাদেরকে আবার পুনর্বাসনের সুযোগটা আমরা কেন দিচ্ছি? জাতীয় পর্যায়ে কিন্তু এই সুযোগটা খুবই সীমিত, খুব সীমিত। স্থানীয় পর্যায়ে গেলে পরে এই সুযোগটা হয়ে যেতে পারে। সরকার বলছিল যে স্থানীয় নির্বাচনের তাদের যে কার্যক্রম কতটুকু এগোলো বা স্বচ্ছ নির্বাচনের দিক থেকে তারা কতটুকু প্রশাসন রেডি করতে পারলো, তারপর যদি জাতীয় নির্বাচন হয়, সরকার এইভাবে চিন্তা করছে। আসলে এই চিন্তাটা কতটুকু যৌক্তিক? না, এটা সরকারের মধ্যে কেউ কেউ চিন্তা করছে, কিন্তু সরকার সামগ্রিকভাবে যখন বসেন তাদের উপদেষ্টা পরিষদের যে বৈঠক, অর্থাৎ ক্যাবিনেট মিটিং যেটা, বা যেটা সংসদীয় ভাষায় আরও একটি পার্ট আছে এখানে, যেটাকে কিচেন ক্যাবিনেট বলা হয়, কয়েকজন যেখানে থাকেন তাদেরকে নিয়ে যত আলাপ আলোচনা হয়েছে, সেগুলো কিন্তু মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারছি যে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন আগে হবে। এবং নির্বাচন কমিশনও কিন্তু বেশিরভাগ সময় বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে এগোচ্ছি, এবং সেটা একটা টাইম ফ্রেমও তারা দিয়ে দিচ্ছেন। সুতরাং জাতীয় সংসদটাকেই অগ্রগণ্য করা উচিত। এবং কেউ যদি নিজেদের ইগোর কারণে বা বিএনপিকে ঠেকানোর জন্য বা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ কেউ এটা চিন্তা করেন, করতে পারেন। মতের ভিন্নতা তো গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সার্বিকভাবে বিবেচনায় নিয়ে চিন্তা করতে হবে কোনটা জাতির জন্য বেশি প্রয়োজন এই মুহূর্তে। এখন হচ্ছে যে আমি জানতে চাই, আসলে এই নির্বাচন নিয়ে আসলে বিএনপি এখন কি ধরনের কর্মসূচি বা কি ধরনের কার্যকলাপের সাথে হচ্ছে? বিএনপি তো আমাদের যে কার্যসূচি, সেগুলো তো আমরা সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা যেগুলো আছে সেগুলোর মধ্যেই তো আমরা থেকেছি। আমাদের নিজেদের নিপীড়ন, নির্যাতন
গুম খুন ইত্যাদি ইতিহাস বাদ দিয়েও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। 5ই আগস্টের পরবর্তীতে আপনি দেখেন বন্যা ত্রাণে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে। শারদীয় দুর্গোৎসবের সময় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমরা পাহারা দিয়ে রেখেছি, আরও অনেকে দিয়েছে, কিন্তু বিএনপি অগ্রগণ্য ছিল সেখানে। সংস্কার প্রস্তাবের কথা বলেন, সেখানেও বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়ে পায়োনিয়ার অব দ্য রিফরমেশন হয়েছে বিএনপি। তো সেই ক্ষেত্রে তো আমরা একটা জিনিস দাবি করলে সেটা অগ্রগণ্য হওয়া উচিত, এবং সে দাবির যদি যৌক্তিকতা বেশি থাকে অন্যদের যুক্তির তুলনায়, তাহলে কেন সেটাকে পরিত্যাজ্য করা হবে? ধন্যবাদ ভাইয়া।